তাহলে আরেকজনের কি হবে? সত্যি আমরা ভাবতেই পারিনি গো এই চন্দ্রের মতো এত ভালো একটা ছেলে পাবো। না না, এটা আপনি কি বলছেন? আপনাদের মেয়ের যোগ্যতাও তো কোনো অংশে কম নয়। হ্যাঁ, মেয়ে হিসেবেও খুবই ভালো। বিয়েটা দিয়ে খুবই নিশ্চিন্ত হয়েছিলাম, ভাবতেই পারিনি বিয়েটা এভাবে ভেঙে যাবে। দেখুন, বিয়েটা একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। ওর আগের হাজব্যান্ডের সঙ্গে ওর অ্যাডজাস্টমেন্ট হয়নি তো হয়নি, ফরগেট ইট। আশা করছি আমার সঙ্গে ওর অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক হবে। এই কদিন ঠাকুরকে অনেক ডেকেছি, ঠাকুর তুমি একটু আমার কথা শোনো। ঠাকুর সাড়া দিয়েছেন। এই খাও, মিষ্টি খাও বাবা, খাও। থ্যাঙ্কস। নে, তাহলে রেজিস্ট্রির দিন ওটাই পাকা থাকলো তো? হ্যাঁ, নেক্সট 27 সেপ্টেম্বর রেজিস্ট্রি অফিসে দেখা হবে। আচ্ছা, কিছু যদি মনে না করো, একটু তোমার সাথে আমি আলাদাভাবে কথা বলবো। একটু কিছু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ নিশ্চয়ই, চলুন না। হ্যাঁ বলুন। দেখো বাবা, তুমি তো সবই জানো, মেয়েটা সংসার করতে বড্ড ভালোবাসে। ডিভোর্স হয়ে যাওয়ার পর এটা কেমন যেন একটু মন মরা হয়ে গেছে। ও তো কিছুতেই আর বিয়ে করতে রাজি হচ্ছিল না। অনেক কষ্টে বুঝিয়ে ওকে বিয়েতে রাজি করানো হয়েছে। তুমি ওকে একটু দেখো বাবা। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, ও আমার কাছে সুখে থাকবে। আসলে কি জানো তো, প্রথম সংসারটাও ভেঙে গেছে, বাচ্চাটা কেউ পায়নি, খুব আতঙ্কে ভুগছে। মানে দেখো, তোমার সঙ্গে যদি আবার কোনো অশান্তি হয়, এটা জীবনটা কিন্তু একদম শেষ হয়ে যাবে। ওকে দুশ্চিন্তা করতে বারণ করুন, আর আপনারাও কোনো চিন্তা করবেন না। ও আমার কাছে সুখে থাকবে। শুধু আমার বাড়ির লোকের সঙ্গে আপনাদের যে কথাগুলো হয়েছে, ওই ব্যাপারটা আপনারা নিজেরাই বুঝে নেবেন। মানে ওই ব্যাপারটার মধ্যে আমাকে আনবেন না প্লিজ। ঠিক আছে, সে ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। এসো, গীতার সঙ্গে একটু কথা বলে নেবে। হ্যাঁ চল। দিন, এবার আপনি ওনাকে পেটটা দিন। এইখানটা সই করুন একটা। 2001 সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রি হয় রীতা ও চন্দ্রর। কিন্তু শুধু রেজিস্ট্রি ম্যারেজে তো মন ভরে না। দুটি পরিবারই চাইল হিন্দু মতে আচার অনুষ্ঠান মেনেই বিয়ে হোক দুজনের। 22শে অক্টোবরই তাহলে অনুষ্ঠানটা করি, আপনাদের কোনো আপত্তি নেই? না না, আমাদের আপত্তি থাকবে কেন? শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। না, নভেম্বর মাসটা আমার দীপেশের আবার একটু অসুবিধে আছে, খুব একটু কাজের চাপ আছে। আসলে পুলিশের খুব বড় পোস্টে কাজ করে তো। তাহলে তো ভালোই হয়। এখন দাদার বিয়েতে ভাই ভাইয়ের বউ, এদের তো বিরাট দায়িত্ব। না না, আমার দীপেশ অত পারবে টারবে না, বরং আমার ছোট বউ দেখবেন সব দিক সামলে দেবে। কি করব, বাড়িতে তো আর কেউ নেই, এবার একজন সঙ্গী পাবো। হ্যাঁ মা, তোমরা মিলেমিশে সুখে শান্তিতে সংসার করবে, তবেই তো আমাদের শান্তি। কি বলেন মিস্টার সাহারান? হ্যাঁ ঠিকই তো, এখন তো আমাদের আরাম করার সময়। আপনাদের জিনিসপত্র এই সময়ের মধ্যে রেডি হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন সবই তো কেনা হয়ে গেছে। হ্যাঁ, ওই বাড়িতে খালি অর্ডার দিয়ে সোফা সেট আর খাটটা বানাচ্ছি, তাই একটু সময় লাগছে, এর মধ্যে হয়ে যাবে। আপনাদের অর্নামেন্টস কেনা হয়ে গেছে তো? অর্ডার দিয়েছি, পেয়ে যাবেন, এর মধ্যে পেয়ে যাবেন। আসলে আমরা আপনাদের জন্যই চিন্তা করছি, যদি ঠিক সময় না দেয় জিনিসগুলো। আসলে বিয়ে বাড়িতে তো অত অতিথি আসবে, তাদের মধ্যে যদি জিনিসগুলো না থাকে কত খারাপ লাগবে, তাই না? তাই তো,
না না, আমরা সব পেয়ে যাব। শোন, দাদাকে এবার একটা লম্বা ছুটি নিতে বল। আসলে এত উঁচু পোস্টে চাকরি করো তো, সরকারি চাকরি, অফিসার, খুব দায়িত্ব, তাই বেশি ছুটি নিতে পারবে না। তাতে কি বিয়ে বলে একটু বেশি ছুটি নিতে পারবে না? হ্যাঁ, তাই বললে হয়? বিয়ে বলে কথা। তাহলে ওটাই কনফার্ম, 22শে অক্টোবর। হ্যাঁ, একদম ফাইনাল ফাইনাল। ব্যাস, আজ তাহলে উঠি, বেশি সময় নেই, সব ব্যবস্থাও করতে হবে। আচ্ছা আচ্ছা ওকে। ওকে। কিরে, পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে, কিন্তু মা তোমরা এত দিতে গেলে কেন? ভাই আছে তো। এসব তোর বাবাই এনেছে। দেখ, আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম তোর জীবনটাই বোধহয় শেষ হয়ে গেল। জীবনটা শেষ হবে কেন মা? আমি তো তোমাদের কাছেই আছি। তবুও আরে, বিয়ের পর মেয়েদের স্বামী ঘরটাই তো আসল। একবার তুই পেয়েও হারিয়েছিস, আর হারাস না বাবা। আমি তো ডিভোর্সটা চাইনি মা, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু ও কিছুতেই অ্যাডজাস্ট করলো না, ছেলেটাকেও পেলাম না। দুঃখ করিস না বাবা, এবার তুই চন্দ্রের মতো বর পাচ্ছিস, দেখবি ও তো সব দুঃখ ভুলিয়ে দেবে। কি জানি, সুখের কথা ভাবলেও দুঃখ হয়, ভয় হয়। আমার ভাগ্য তো। অমন কথা বলিস না বাবা, বিয়েটা হতে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। মেয়ের দ্বিতীয় বিয়েতেও কোনো কার্পণ্য করেননি রীতার বাবা মা। 10 লক্ষ টাকা পণ, 40 ভরি সোনার গয়না ছাড়াও খাট, আলমারি, রঙিন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কাঠের সোফা সেট সব কিছু দিয়ে মেয়ের ঘর সাজিয়ে দিলেন তারা। কেমন লাগছে এখানে? ভালো। এখানে তোমার কোনো অসুবিধা হবে না। শুধু মা, বাবা, ভাই যখন আসবে তাদের একটু যত্ন করো। সেটা তোমায় ভাবতে হবে না, আমি সবাইকে নিয়েই থাকতে চাই। গুড, ভেরি গুড। প্রবলেমটা কি জানো? আমাদের সোসাইটিতে স্ট্যাটাসটা মেনটেন করতে গেলে পকেটটা একটু ভারী হওয়া দরকার। তুমি এত উঁচু পোস্টে চাকরি করো, তোমার তো পকেট হালকা হওয়ার কথা নয়। ওরকম মনে হয়, কয়েকদিন সংসার করো, তখন সব বুঝতে পারবে। আচ্ছা, আমার যদি দরকার না থাকতো তাহলে আমি কি তোমার বাবার থেকে টাকা নিতাম? অবশ্য তোমার বাবার টাকা তো তোমারই টাকা, কি বলো? আমার বাবা আমার পেছনে অনেক টাকা খরচ করে ফেলেছেন। জানি তো, তাই তো আর টাকার জন্য চাপ দিইনি। অবশ্য পরে চাইলে তো পাবোই। বাবার তো টাকার গাছ আছে। গাছ না থাক, তুমি তো আছো। তোমার দামই তো কোটি টাকা। আদরে মানুষ হয়েছে, ওর যেন কোনো অসুবিধে না হয়, ওর উপর একটু খেয়াল রেখো। না না, অসুবিধা হবে কেন, আমি ওর উপর খেয়াল রাখবো। আসলে কি জানো, আমাদের বাড়ির ছেলেরা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বউয়েরাই সব কিছু সামলায়। এই রিমাকেই দেখো না, একা সব কিছু সামলাচ্ছে। আরে রিমার কথা বাদ দাও, ওর সঙ্গে কারো কোনো তুলনাই হয় না। না না, এভাবে বলছেন কেন? দিদিও আস্তে আস্তে সব সামলে নেবে। না সামলালে নিজে বিপদে পড়বে। এভাবে বলছেন কেন? আপনারা কেউ থাকবেন না, ওকে তো আমাকেই দেখতে হবে। আমরা থাকলে তো কোনো ভাবনাই ছিল না, তুমি একা কতটা কি পারবে কে জানে। কোনো বিপদ আপদ হলে তুমি একা কি করবে? তেমন কিছু হলে বাবা মা আছে, দাদা আছে, ওনারাই হেল্প করবেন। তাহলে এসব ছুতো করে আবার ঘন ঘন বাপের বাড়ি যেও না, কেননা রিমা বছরে 2 বার বাড়ি যায়। দরকার না থাকলে যাব না। হ্যাঁ, সে কথাই মনে রেখো। যাও দেখো চন্দ্র কি করছে।
ওকে ডেকে নিয়ে এসো। আচ্ছা, কেন তুমি আমাকে অবিশ্বাস করছো বলো তো? তোমাকে কে সব উল্টোপাল্টা খবর দেবে আর তার সুরে তুমি... আমায় ধোকা দিও না চন্দ্র, আমি জানি কেন তুমি এতদিন আসছো না। আমি একটু অফিসের কাজে ব্যস্ত ছিলাম, যাবো নেক্সট উইকে। আমার উপরে তোমার নয় টান নেই, কিন্তু তোমার মুখের দিকে 4 জন তাকিয়ে বসে আছে, সেটা তুমি ভুলে যেও না। দেখো, আমি ওদের মিস করি। আফটার ওরা তো আমার... এক মিনিট, ওরা খেয়ে নিক, আমি একটু পরে যাচ্ছি। তাড়াতাড়ি এসো, সবার তো খাওয়া হয়ে গেল। বললাম তো তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। হ্যাঁ বলো। আমাদের কাজের লোক নেট সাবমিট। না না, এত রাতে মানে এমনি আগেই চলে যায়। আজ বাবা মা রয়েছে বলে একটু দেরি করছে। লিভ ইট, যা বলছিলে বলো। হ্যাঁ বললাম তো, নেক্সট উইকে পজিটিভলি আছে। ওকে, গুড নাইট। কি রাগ করেছ? দেখো, ওরা আমার খুব ভালো বন্ধু। ওরা তোমার সঙ্গে মাঝে মধ্যে একটু ইয়ার্কি করবে না? ওরকম ইয়ার কি আমার ভালো লাগে না। তুমি সবসময় একা থাকো, মাঝে মধ্যে লোকজন এলে তোমারও ভালো লাগবে। ওদের কথা কিছু মনে করো না। তুমি এটা কি বললে? ওদের সামনে আমাকে এরকম ভাবে অপমান করলে? তাই ঠিক আছে, এখন আমি সবটা পুষিয়ে দিচ্ছি। কার ফোন? কে জানে? কোনো দরকারি ফোনও তো হতে পারতো, ধরলে না যে। এখন আমার ফোন ধরার চেয়েও অনেক দরকারি কাজ আছে। এক মিনিট। আরে বাবা, আজ সবে মানডে। এই সপ্তাহে তো এখনো 3 দিন বাকি আছে নাকি? হ্যাঁ যাবো যাবো, কাজে ব্যস্ত ছিলাম। আরে না না, তোমার ফোন জানলে কি আমি কাটি কখনো? না না, আমি একাই আছি। না না, আসার দরকার নেই, আমি যাব বললাম তো। হ্যাঁ দেখি, কাল পরশুর মধ্যেই যাবো। এই শোনো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। না এখন বলবো না, গেলে দেখতে পাবে। রাখছি, ওকে, গুড নাইট। গুড নাইট সুইট হার্ট। কার ফোন ছিল? ও, আমার বন্ধুর। গার্লফ্রেন্ড? না না, কলিগ, আমার কলিগ। কলিগ আবার সুইটহার্ট হয় কি করে? আরে আমরা ওইভাবেই কথা বলি আর কি সব সময়।
কাল পরশু কোথায় যাবে? যাবো না তো? এক্ষুনি বললে? ও হ্যাঁ যাবো যাবো ওর বাড়িতে। আর বলো না, বারবার বলছে যেতে। আচ্ছা তুমি বলো, এখন এই নতুন বউ ছেড়ে কেউ যায়? তোমায় একটা রিকোয়েস্ট করবো। বলো। একজন একজন আমায় খুব ঠকিয়েছে। প্লিজ প্লিজ তুমি আমাকে আর ঠকিও না। আমি সংসার করতে খুব চাই। এই দেখো, আমি তোমাকে কেন ঠকাবো? আমি কেন ঠকাবো তোমাকে? শোনো, অনেক রাত হয়েছে, চলো সবাই চলো, এসো 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 এসো। কি আর করব, ঘর গোছাচ্ছিলাম। থাক, আর ন্যাকামি করতে হবে না। কত ভালোবাসো জানা আছে। বললাম আজকে ছুটি নিতে। কি হানিমুন? সেটা কি আর আমার ভাগ্যে আছে? আচ্ছা বাবা, আচ্ছা দেখবো। শোনো, তাড়াতাড়ি ফিরো কিন্তু, ঠিক আছে? ওকে, বাই, রাখলাম। কার ফোন ছিল? আপনি? তার আগে বলো তুমি কে, এখানে কি করছো? আপনি কে? আমি হেমা, চন্দ্র আমার হাজব্যান্ড। আর ওরা ওরা ওরই সন্তান। যে সেই মেয়েটির সাথে তার একটা খারাপ সম্পর্ক অলরেডি গড়ানো আছে। তখন আমি বললাম যে সেই মেয়েটিকে আমি নিজের ঘরে রাখবো না। তখন আমি নিজের খরচা দিয়ে আমি সেই মেয়েটিকে হায়দ্রাবাদে, আমার হাজব্যান্ড আর আমি গেলাম, গিয়ে সেই মেয়েটিকে হায়দ্রাবাদে এক হোস্টেলে রাখলাম, হোস্টেলে অ্যাডমিট করে দিয়ে আসলাম। কিন্তু সেই মেয়েটিও এখানে হোস্টেলে থাকতে চাইছিল না। তাই আমি প্রেগনেন্ট ছিলাম। আমার প্রথম যে মেয়েটি, এখন তার বয়স 3.5 বছর, সে আমার মানে আই ওয়াজ প্রেগনেন্ট। হ্যালো, চন্দ্র বলছি। আপনি কে বলছেন? আমার গলা চিনতে পারছো না? কে, বর্ষা? সরি, আসলে কাজে এত ব্যস্ত ছিলাম না, ঠিক বুঝতে পারিনি। হ্যাঁ বলো, কেমন আছো? ভালো না, আমি এক্ষুনি তোমার কাছে যাব। এই না না, শোনো, এখন গীতা এখানে রয়েছে। ও, তোমার বউ থাকলে বুঝি আমি তোমার কাছে যেতে পারবো না? ঠিক আছে, রাখছি। এই শোনো শোনো, হ্যালো, শোনো বর্ষা, বর্ষা প্লিজ, বর্ষা তুমি তো বোঝো। দেখো বর্ষা, গীতা থাকলে আমি তোমার সঙ্গে। তাহলে তোমার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। আমি কোনো কথা শুনতে চাই না। এবারে সামার ভ্যাকেশনে আমি তোমার সাথে থাকবো, ব্যাস। ওকে ওকে, আমি গীতাকে বুঝিয়ে সুজিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। তারপর তোমার সঙ্গে আমি কথা বলবো আর তোমাকে নিয়ে আসবো, ঠিক আছে? এই শোনো শোনো শোনো, সামার ভ্যাকেশনটা কিন্তু নেক্সট উইকে শুরু হয়ে যাচ্ছে, মনে রেখো কিন্তু। গুড নাইট। গুড নাইট। এত চিন্তা করছো কেন? দেখো, আমাদের ছেলেই হবে। ছেলেই হোক আর মেয়েই হোক, যেন সুস্থভাবে হয়। আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, সব ঠিকঠাকই হবে। কিন্তু আমি ভাবছি এই সময় তোমার এখানে থাকা সেফ নয়। মানে এই অবস্থায় সারাদিন তুমি একা একা থাকো, আমার খুব দুশ্চিন্তা হয়। তোমাকে দেখার একজন কাজের লোকের দরকার। কে দেখবে বলো? আমাকে একাই থাকতে হবে। কি দরকার? তুমি বরঞ্চ এক কাজ করো,
তুমি কয়েকদিনের জন্য বাপের বাড়ি চলে যাও, প্রথম বাচ্চা, আমিও একটু নিশ্চিন্তে থাকবো আর ওরাও খুশি হবে। তোমাকে ছাড়া আমার একা থাকতে ভালো লাগবে না। সে তো আমারও লাগবে। আরে আমি তো মাঝে মধ্যে গিয়ে তোমার সঙ্গে দেখা করে আসবো, অফিসের কাজের ফাঁক পেলেই আমি তোমার কাছে চলে যাব। ঠিক আছে, মাকে আমি কালকে ফোন করব। যাক বাবা, এবার ভগবান মুখ তুলে চেয়েছেন। আরে বাচ্চাটা হলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। মা কেমন যেন ভয় ভয় করছে। তোর বোকা, এতেও ভয় কিসের? না, আবার কোনো অশান্তি হবে না তো? তুমি মিছিমিছি এত ভাবো কেন বলো তো দিদি? আরে বেটা ছেলের অমন একটু একটু দোষ থাকে, ঘরের বউ ঠিক থাকলে সব ঠিক। আর তাছাড়া চন্দ্র তো মাঝে মাঝে আসছে, যা হয়েছে ভুলে যা। দেখ, হাজারো মেয়েদের কিন্তু স্বামীর ঘর ছাড়া আর কোনো গতি নেই। দেখো মা, আমি তো স্বামীকে ছাড়া কিছু চাই না, কিন্তু স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে চাই। তোর স্বাদ ঠিক মিটবে, দেখবি ভগবান এবার তোর পথের কাঁটা দূর করে দেবেন। এসো। তিনটে চারটে অবধি তাই বলে কি না আমি পড়াচ্ছি, রাতে 3টে 4টে অবধি। যদি আমাকে মানে বেডরুমে যদি শুতে হতো, উপরে বেডে জায়গা না হতো, নিচেও আলাদা বেড, ভালোভাবে বেড গদি দিয়ে বানাতে হতো, সেই মেয়েরা ওখানে শুতো। ইভেন আমার ক্যালকাটার বাড়িতেও। আপনাদের বেডরুমে? হ্যাঁ, আমাদের বেড। লজ্জা করে না? একটা লয়ার চিট। শাট আপ! বড্ড বার বেড়ে গেছে তুমি, কিছু বলে না তাই না? কি বলবে তুমি? ওই মেয়ের সঙ্গে তুমি কোনোদিন মিট করবে না। বেশ কবে মিট করবো? বেশি কথা বলে না মুখ একদম ভেঙে দেবো। ভেঙে দেখো, তারপর কি করি? কি করবি? হ্যাঁ? এই, কি করবি? লজ্জা ছাড়ো। কি করবি তুই? কি করবি? আরে, কি করবি তুই? চল। ছাড়ো, ছাড়ো। কি করবি তুই এখন? আমাকে 1 মাস আমার বাপের বাড়িতে ক্যালকাটায় রেখে দেওয়া হলো। তারপরে যখন আমি যাই আমার আশেপাশে, মানে আমরা সেই ম্যাজিস্ট্রেট কোয়ার্টারে থাকতাম কৃষ্ণনগরে, তখন সেখানে জানা গেল যে সেই মেয়েটি এসে ওখানে ছিল আমার ফ্ল্যাটে, আমার ঘরে, আমার অনুপস্থিতিতে ওখানে ছিল, অ্যাবসেন্সে ছিল। তো আমি যখন জিজ্ঞেস করলাম, তখন প্রথমে তো না করলো, তখন আশেপাশের লোক বললো তোমার বোন এসেছিল। আমি বললাম না, আমার বোন তো এখানে থাকে না। তখন ও মানে বাধ্য হলো বলতে যে হ্যাঁ ওই মেয়েটি এসে এখানে ছিল। যখন আমি বললাম কেন এসেছিল, মানে আমাকে এমন মা মেরেছিল, আই ওয়াজ হসপিটালাইজড, আমাকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হয়েছিল সবাই নিয়ে গিয়ে। ইভেন লোকাল যে লোকেরা আছে তারা ওকে পুলিশের হাতে হ্যান্ডওভার করে দিয়েছিল। সেখানে এডিএম সাহেব এসে আমাদের হসপিটালে, নদিয়া শক্তিনগর হসপিটালে আমাকে ডাইং ডিক্লারেশন বলে একটা কিছু হয়, আই ডোন্ট নো দ্য ডিটেল অফ ইট, ওইটা নিয়ে আমাকে হসপিটালে রেখেছিল। তারপরে যখন পুলিশ এসে আমাকে বলল যে এরকম ওনাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, জন্যে আপনার মানে ইয়ের উপরেই, বক্তব্যের উপরেই তাকে মানে অ্যারেস্ট করা, মানে আন্ডার কাস্টাডি নেব, আর নিলে আপনার ওনার চাকরি চলে যাবে।
অ্যাজ আ ওয়াইফ সেই সময় আমি ভেবেছি আমার বাচ্চা আর আমি আমার তাদের ভবিষ্যৎ চিন্তা করে আমি আমার বক্তব্যটাকে মানে ওনার অ্যাগেনস্ট দিইনি, সেই জন্যে পুলিশ ওনাকে ছেড়ে দিল। বৌদিকে না নিয়ে যাবো না। এই ভালোবাসাটা তোমাদের আগে দেখানো উচিত ছিল। না না, আমরা কিছুই জানি না, গীতা তো আমাদের কোনো কিচ্ছু বলেনি, না অন্তত ফোন তো করতে পারতো না। শুনুন দিদি, আমরা সব কিছু জানিয়েই মেয়ের বিয়ে দিয়েছি, কোনো কিছু গোপন করিনি। টাকা পয়সা, সোনা দানা, জিনিসপত্র যা চেয়েছেন সব দেওয়া হয়েছে। এরপরেও যে আমার মেয়েকে মার কি ওই হাসপাতালে পড়ে থাকতে হয়? না 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 না, শুনুন, আর একবার ওকে পাঠিয়ে দেখুন, আমি কথা দিচ্ছি আমি সব সময় খেয়াল রাখবো। আর চন্দ্র যদি আর কোনো ঝামেলা করে তাহলে গীতা আমাকে জানাবে। বলে দেখি, কিন্তু ওকে যেতে রাজি হবে? আপনি এবার বৌদিকে ডাকুন না, ডেকে কোনো লাভ নেই। আমি দিদিকে যদ্দূর চিনি, ও ডিভোর্স নেবে। কই কই ডাকো তো দেখি, দেখি ও কিরম ডিভোর্স নেয়। এই, তুই এখনো চুপ করে বসে আছিস কেন? যা, মার সঙ্গে গিয়ে গীতার কাছে ক্ষমা চেয়ে আয়, যা। না, ক্ষমা চাওয়ার দরকার নেই, গীতা যাবে না। আপনি একবার বোঝান না, আমরা সবাই মিলে দরকার পড়লে একবার বৌদির পায়ে ক্ষমা চেয়ে আসবো, ও যেন ঘরে ফিরে আসে। হ্যাঁ, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, আমি চন্দ্রকে বোঝাবো যেন আর কোনোদিনও খারাপ ব্যবহার না করে। দাদা, দাদা আমাদের ছেলেকে আর একটা সুযোগ দিন, দেখবেন আর ওর কিচ্ছু করবে না। এটা আমাদের রিকোয়েস্ট, একটা সুযোগ প্লিজ। তারপরেও সে সংসার করতে রাখলাম, কিন্তু তার অত্যাচার বন্ধ হয়নি। সে রীতিমতন সে মেয়েটির সাথে রিলেশন রাখে, অত্যাচার করে। তারপরে কি হলো যে উনি ভাবলেন যে আমি যদি অত্যাচার করি, কেন কি উনি গভর্নমেন্ট জব করে, তো প্রবলেম হবে। আমাকে বললো যে একটা ম্যারেজ আছে আমার হরিয়ানায়, 2 মাস 3 মাস পর যখন জিনিসটা খুব নরম হয়ে গেছে, আমি জিনিসটা ভুলতে চেষ্টা করেছি। কি রাগ করনি তো? রাগ করে কি করব বলো? স্বামীর ঘর না করে কোনো উপায় আছে? দেখো, তোমার রাগ করাটা খুব স্বাভাবিক, তোমার জন্য আমি কিচ্ছু করিনি। আমার জন্য কিছু করতে হবে না, বাচ্চাটার কথা একটু ভাবো। ভাবছি তো। কিন্তু তোমার কথাও ভাবা উচিত। চলো আমরা একটু বেরিয়ে আসি, হরিয়ানা যাই। হরিয়ানা? হ্যাঁ, তুমি ফিরে এলে, টাকা পয়সা গয়নাগাটি সব সঙ্গে নিয়ে এসছো, আমি খুব খুশি হয়েছি। চলো একটু বেরিয়ে আসি। সত্যি সত্যি যাবে? সত্যি। তোমার 2 লাখ টাকা তো এখন বোধহয় ঘরেই আছে, তো আপাতত ওটা দিয়ে চালাবো, পরে ব্যাংকে রেখে দিলেই হবে। ওখানে একটা ইম্পর্টেন্ট বিয়ের নিমন্ত্রণ আছে। বাবাকে জানাই? জানাও, খুব খুশি হবে। ও ভালো কথা, তোমাদের বাড়ির লোকেরও কিন্তু নিমন্ত্রণ আছে, একটা ভালো প্রেজেন্টেশন দিতে হবে। দেওয়া যায় বলো তো? একটা ভালো কিছু, আসলে আমার শ্বশুর বাড়ির প্রথম প্রেজেন্টেশন বলে কথা। ঠিক আছে, আমি বাবাকে একটা ফোন করি। হ্যালো, হ্যালো বাবা, আমি বলছি। হ্যাঁ, একটা ভালো খবর আছে। হ্যাঁ, একটা বিয়ে নেমন্তন্ন করেছে, যাবে তো? হ্যাঁ শোনো, আমি তোমাকে কালকে সব ফোন করে জানাচ্ছি। রীতা কিন্তু এই চক্রান্তের কথা ঘুণাক্ষরেও জানতে পারেনি। সরল বিশ্বাসেই সে স্বামীর দেশের বাড়িতে গিয়েছিল।
কিছু বাবা দেখে শুনে ভেবে চিন্তে করিস। হ্যাঁ, তুমি বাক্সগুলো নিয়ে ওপরে যাও, আমরা দেখছি। এই নিন মা, যত্ন করে রেখে দেবেন। সব গয়নাইতে আছে তো? হ্যাঁ আছে। আর এটা বাবা ডায়মন্ড নেকলেস দিয়েছে বিয়েতে দেওয়ার জন্য। দেখি মা, দেখি। এরকম দেখা গেছে, সবাই না, হয়তো 100 জন স্টাফ আছে, 75 জন ওনার অ্যাগেনস্টে, 25 জনের মধ্যে 10 জন এরকম আছে যে তাকে হেল্প করতে গেলে সে হয়তো মার্ডারও করে দেবে কাউকে। হেল্প এমন চরমে যায় নিজেদের অফিসারদের নিজেদের স্বার্থর জন্যে, যাতে দুটো পয়সা আমি ওভার ইনকাম করতে পারি। কারণ শাহরানের মতন অফিসার তো অনেক ওভার মানিও করে, মাসে লাখ লাখ টাকাও তো তারা ওভার মানি মানে সরকারের মেরে ইনকাম করে। তো সেরকম তার ভাগিদারি খেতে গেলে তো তাকে হেল্প করতেই হবে। সেই জন্যে এরকম অফিসার আছে যারা তার বউকে ঘর দিয়ে তাড়িয়ে দিতে হেল্প করতে পারে। আমাকে তার এই সুশীল বলে একজন আছে হরিয়ানাতে, সুশীল জৈন, সে বলেছে যে আপকো ভাগা দেগা यहाँ से। হরিয়ানায় পৌঁছে ওর ভালোই পয়সা ইনকাম করেছিল। পয়সার ডিমান্ড আমার ছিল আগাগোড়াই, যখন কৃষ্ণনগরে ছিল তখন ইনকামটা কম ছিল, কারণ হরিয়ানা একটা ফুড গ্রোয়িং স্টেট, সেখানে ইনকামটা খুব বেশি হয় অ্যাজ এ ডিস্ট্রিক্ট ম্যানেজার। ওখানে পয়সার ইনকামের রাস্তাটা খুব বেশি, সেজন্য ওখানে ডিমান্ডটা বেশি না। হয়তো আমি নিয়ে গেছি টাকা, হয়তো গিফট কিনিয়ে অন্যকে গিফট করিয়ে দিয়েছে, এরকম হয়েছে। আমি ডায়মন্ড হাট বলে দোকান আছে দিল্লিতে, উনি কারণ অফিসারকে গিফট করবে বলে আমার থেকে কিনিয়েছিল, সেটা নিয়ার অ্যাবাউট 1.5 লাখ। তাহলে তুমি বলছো আমাদের এখানে তোমার ভালো লাগছে না? আমি তো সে কথা বলিনি, আমি শুধু বলছি আপনারা আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করুন প্লিজ। ভালো ব্যবহার করুন? আমার ছেলেকে কটগড়ায় দাঁড় করিয়েছে আর আমি তোমার সাথে ভালো ব্যবহার করব? বদমাশ মেয়ে ছেলে কোথাকার। ছেলে অন্যায় করেছিল, কৃষ্ণনগর কোয়ার্টারের লোকেরা ওকে পুলিশে দিয়েছিল। তুমি হাসপাতালে শুয়ে শুয়ে মজা দেখছিলে, তাই না? হাসপাতালে যখন পুলিশ আমার স্টেটমেন্ট নিতে এসেছিল, আমি ওর বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিইনি। যদি দিতাম তাহলে আজকে চাকরিটা থাকতো না, সেখানে আমি ওকে সেভ করেছিলাম। আপনারা তো নীচ। কি বলে? আমরা নীচ? হ্যাঁ, আমরা নীচ? আর একবার ওই কথাটা বললে না, তোর মুখ আমি ভেঙে ফেলে দেবো। নীচ আমরা? ছাড়বো? আপনাদের সবাইকে আমি জেলে পাঠিয়ে ছাড়বো। জেলে পাঠিয়ে ছাড়ো? তাহলে তোমার আমি দোপার অপা করে ছাড়বো। জেলে পাঠাবো? কি হয়েছে মা? ও না, কিছু হয়নি রে। কি ব্যাপার? তুই কি মুশকিল, তুই এখনো বাড়িতে? ট্রেনের সময় হয়ে গেছে, যা বাবা যা। তুমি কোথায় যাচ্ছ? কৃষ্ণনগর। আমাকে একা ফেলে রেখে এখান থেকে যেও না। একা? কেন? তোমার মেয়ে রয়েছে, বাড়িতে তো লোকজন রয়েছে, তারপর মা বাবা তো রইলই। আমি আসছি। শোনো শোনো, এই একদম পিছু ডাকবি না। অপয়া মেয়ে ছেলে কোথাকার? আপনারা কি চান বলুন তো? কি চাই? তোমাকে চাই, ব্যাস। তুমি আরো 5টা বিয়ে করো, আমার কিচ্ছু আসে যায় না, শুধু আমাকে সময় দিও। তুমি তো জানো হেমা, আমি তোমাকে কত ভালোবাসি। আর এই বিয়েটা তো আমি সির্ফ মাল কামানোর জন্য করেছি। কিন্তু একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছো। এত উঁচু পোস্টে কাজ করো, তারপর আবার গভর্নমেন্ট অফিসে কেসে ফেসে গেলে। কে ফাঁসাবে? গীতা? সে ব্যবস্থা আমি করে এসেছি। কি ব্যবস্থা করেছো? ডিভোর্স? ওর এমন ব্যবস্থা করব, জীবনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনি কি বলছেন? আমি বাচ্চাকে ছাড়া বাঁচবো কি করে? যেভাবে খুশি বাঁচো, কিন্তু বাচ্চাকে আমরা দেবো না। ও ও আমাকে ছাড়া থাকবে কি করে? আমার কাছে থাকবে, আমি খুব যত্নেই রাখবো। আমার বাচ্চা নেই, তুমি চলে যাও এখান থেকে। দাও বাচ্চাটাকে, দাও না দাও না, আমি ওকে কিছুতে দেবো না। নিয়ে নে বাচ্চা। আমি আপনার কাছে হাত জোর করছি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। হাত জোর কোনো লাভ নেই, যাও এখান থেকে। এই দিবেশ, বাচ্চাটাকে নিয়ে যাও। এই বাচ্চাকে তো যাও, জানি তাকে তো যাও, জানিয়ে দে এখান থেকে। একদম কথা বলবে না। বাচ্চা নেবে না? বাচ্চা নেবে তুই? চুপ করে থাকবি, কথা একদম বলবি না। বলে দিল বাচ্চা নেবি? হ্যাঁ, বাচ্চা আমাদের। যাও, বেরিয়ে এখান থেকে, বেরিয়ে যাও।
বাধ্যতামূলক আমাকে ওখান দিয়ে চলে আসতে হলো। আমাকে দিল্লিতে বিমানি থেকে গাড়ি করে ওরা দিল্লি নিয়ে আসলো। দিল্লি থেকে আমাকে গাড়ি উঠিয়ে দিল একটা ফলস আইডেন্টি কার্ড করে, তৎকালে ফলস সব কিছু আছে। একটা অন্য লোকের আইডেন্টি কার্ডে আমার ছবি লাগিয়ে নাম ডুপ্লিকেট একটা টিচারের নাম লিখিয়ে আমাকে তৎকালে পাঠিয়ে দেওয়ালো। এখানে এসে তো আমি তো আমার বাচ্চা ছাড়া যেরকম একজন মা যেরকম বাচ্চা ছাড়া হয় সেটা তো সবাই জানে, মানে কিরমভাবে আমি সেদিন মনে করতে চাই না। তারপরে আমি বাধ্য হলাম যে কেস করতে। হরিয়ানা এখানকার পুলিশ বলল এটা খুবই কঠিন কাজ আমাদের পক্ষে, হরিয়ানা থেকে বাচ্চা আনা, হ্যাঁ এইসব। তারপরে কিছুদিন পর ও যখন জানতে পারলো যে আমার এগেনস্টে আমি কেস করে দিয়েছি, তখন আমাকে ফোন করে বলে ঠিক আছে তুমি কেস উইথড্র করো, তোমার বাচ্চা আমি দেবো। আচ্ছা, তুমি আমার কথা না ভাবো, মেয়েটার কথা তো একটু ভাবতে পারো। তোমার কি মনে হয় আমি ওর কথা ভাবি না? যদি ভাবতে তাহলে এত অশান্তি করতে না। ও কতটুকু সময় তোমাকে পায় বলো? কেন? এই তো সেদিন ওকে নিয়ে কত ঘুরলাম, ওই কত খেলনা কিনে দিলাম। আচ্ছা, শুধু খেলনা কিনে দিলেই হবে? ওর তো একটা ভবিষ্যৎ আছে, ও তো আমাদের একমাত্র মেয়ে। কি হলো, কি ভাবছো? না, আমি ভাবছি ওর জন্য না আমি একটা গভর্নেন্স চেক করবো। গভর্নেন্সে কি দরকার? আমি তো আছি, আর তুমি একটু সময় দিলেই হবে। সেটাও তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, সেই ভালো। চলো আমরা একটু ঘুরে আসি। আসছি আমরা। আপনার মেয়েকে আগে ভদ্রতা শেখান। বাড়ি থেকে বেরোলে বাড়ির লোককে বলে যেতে হয়, এটা শেখানি। আচ্ছা কি করে বলে যায় বলুন তো? ও তো সারাক্ষণ এই ভয়ে তটস্থ হয়ে আছে যে কখন আপনারা ওর বাচ্চাটাকে কেড়ে নেন। কেড়ে নেবে বারবার বলবেন না তো। ও তো আমাদেরও নাতনি, আমাদের তো একটা অধিকার আছে ওর উপরে, নাকি? নিশ্চয়ই আছে, কিন্তু আপনারা আমার মেয়ের সঙ্গে যে খারাপ ব্যবহারটা করেছেন, এরপরে ও কখনোই বাচ্চা নিয়ে আপনাদের কাছে থাকতে পারে না। একটা কথা বলবো, ওকে একটু ভালোবেসে দেখুন না, তাহলে তো দেখবেন ও আর আমাদের সঙ্গে ফিরেই যেতে চাইছে না। শুনুন, এত কথা বাড়াচ্ছেন কেন বলুন তো? আমার বাবা মা এত দূর থেকে এসছে, ওদের একটা সম্মান আছে। ওরা মধুকে হরিয়ানা নিয়ে যাক, সেরকম হলে না হয় আমি কয়েকদিন পরে গিয়ে নিয়ে আসবো। অসম্ভব, অসম্ভব। ওকে আমি কোথাও পাঠাবো না, ও আমার কাছে থাকবে। কেন পাঠাবে না কেন? একবার ওখানে নিয়ে গেলে আমি আমার মেয়েকে আর ফিরে পাবো না। কি হবে নিয়ে গিয়ে? তোমার কাছে থাকলে তো তোমার মতোই হবে। ছাড়ুন, ওকে নিয়ে টানাটানি করবেন না। তাহলে তুমি ওকে দেবে না? না, গীতা বাচ্চা দেবে না। তাহলে আপনাদের নাতনি আমার কোনো সম্পত্তি পাবে না, আর আপনার মেয়েও নয়। কোনো দরকার নেই, প্রয়োজনে ওরা আমার কাছে থাকবে। তাহলে তাই হোক। এই এই বেরো 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 বেরো। তুমি কি করছো? না, আমার মেয়েকে হাত দেবে না। শেষ করেছে, ঠিক করেছে। বেরিয়ে যান, বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। যান। তোমরা আপনার মেয়ে যেন ভবিষ্যতে আমাদের বাড়ি আর না আসে। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। কি হলো? আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? দরজাটা খুলে বেরিয়ে যান। শোনো, এ বাড়িতে যদি থাকতেই হয় তাহলে আমাদের কথা মতো চলতে হবে। ছোট মেয়েকে নিয়ে তুমি থাকো, মধু কিন্তু আমার কাছেই থাকো। আপনারা আমাকে অসহায় পেয়ে আমার উপর অত্যাচার করছেন, এর ফল কিন্তু ভালো হবে না। কি করবি তুই? কি করবি? বারবার আমাদের কাঠগড়া তুলেছিস। আরে ওসব মুখে বলে কিচ্ছু হবে না, দুঘা পিঠে পড়লে সব ঠিক হয়ে যাবে। ঘরের বউয়ের গায়ে হাত দিতে আপনারা লজ্জা করে না? কে ঘরের বউ? অসভ্যের মতো কথা বলবেন না। চুপ! কি হয়েছে? তোমার স্বামীকে বলো যাতে আমার গায়ে হাত না দেয়। তুমি মধুকে দিয়ে দাও, তাহলেই ওরা তোমার ছেড়ে দেবে। ও, তোমার সন্তান হয়নি বলে আমার সন্তানকে কেড়ে নেবে? বেশ করবো।
বাজারি মেয়ের আবার বাচ্চা। ভদ্রভাবে কথা বলবেন। দাঁড়ান, আমি বাবা মাকে এক্ষুনি জানাচ্ছি। হ্যাঁ জানা, বেশি বাড়াবাড়ি করলে না আর জানিয়ে ফিরতে পারবি না। হ্যালো চন্দ্র। হ্যাঁ রিমা, ওকে ওকে, বাবাকে বলো যে আমি আজই ফিরবো। ওকে, রাখছি। কালই চলে যাবে? হ্যাঁ, গীতার একটা ব্যবস্থা না করলেই নয়। ব্যবস্থা করব বলতে বলতে তো দুটো বাচ্চাই হয়ে গেল, আর কি ব্যবস্থা করবে? না, দুটো বাচ্চার দরকার ছিল, অন্তত একটা বাচ্চার তো বটেই, কারণ আমার ভাই অ্যাডপ্ট করবে। অ্যাডপ্ট করবার দরকার ছিল তো হোম থেকে নিয়ে আসলেই পারতে। আমরা জাট, হোম থেকে বাচ্চা আনবো? কোন জাত হবে তার ঠিক আছে? হবে ওসব জাতপাতের কথা ভেবে? মালকুড়ির দরকার ছিল, পেয়ে গেছো, এবার মেয়েটাকে ছেড়ে দাও, টর্চার করো না। বাবা, তোমার আবার গীতার উপরে এত দরদ কবে থেকে? ওসব তুমি বুঝবে না। চলো একটু বেরিয়ে আসি, ঘরের ভেতর দম বন্ধ হয়ে আসছে। চলো, আমি একটু চেঞ্জ করে নিই। তুমি এই কাগজে আজকে সই করবে? ও সই করবে না। করবে না মানে? করতেই হবে। আমি ওই কাগজে সই করলে মধু আপনাদের হয়ে যাবে। তোমার আরেকটা মেয়ে আছে গীতা, মধুকে দিয়ে দাও না। কি বলছেন আপনারা জামাইবাবু? মেয়ে কি পুতুল নাকি? বেশি হলে দিয়ে দেবে? চুপ! কাজের মেয়ের আবার বেশি কথা। মহুয়া চুপ কর। শুনুন, আপনাদের একটা কথা বলছি। আপনার উকিল ডেকে সই করিয়েছিলেন, সুতরাং আমরা উকিল ডাকবো, তারপরে সই করা হবে। ওসব উকিল টুকিল টাকা চলবে না, সইকে করতেই হবে। না, আমি সই করব না। সই না করলে তোমার দুটো বাচ্চা কেড়ে নেওয়া হবে। নেবে তো? নে বাচ্চা। রাজা, তর্ক করিস না, ওরা সাংঘাতিক, দরকার হলে মেরেও ফেলতে পারে। ঠিক আছে ঠিক আছে, আমি বরং ওদের একটু বোঝানোর চেষ্টা করি। ওরা বুঝবে না, মধুকেও দেবে না। জানাবো কোথায়? জানি না, বোধহয় ওই ঘরে। আচ্ছা, একটা কাজ তো করা যায়, ওদের সঙ্গে আলোচনা তো করা যায়। ঠিক আছে চল, কিন্তু প্লিজ তর্ক করিস না। ঠিক আছে ঠিক আছে, চল। লোকজন আমি সব রেডি করে রেখে দিয়েছি, কাল সকালে তুমি ওখানে মন্দিরে যাবে। যদি যেতে না চায়? আমি ওকে ঠিক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাব। কোনো গন্ডগোল ফন্ডগোল হবে না তো? কিচ্ছু হবে না, পুলিশ মাস্তান সব আমার হাতে। তুমি কি রাস্তাতেই ওকে খুন করবে নাকি? আরে না না, তুলে নিয়ে যাবো, ডেড বডিকে খুঁজেও পাবে না। তোর বাড়ির লোককে আমি কি বলবো? বলবে বাড়ি থেকে পালিয়ে গেছে। আমার চাকরি বাকরি নিয়ে কোনো টানাটানি হবে না তো? কিচ্ছু হবে না, পুলিশ প্রশাসন সব আমার হাতে, কোনো চিন্তা নেই। আমি সবাইকে দেখে নেব। আর কয়েকটা দিন অপেক্ষা করো হেমা, তারপরে আমি তোমার পথের কাঁটাটা দূর করে দিচ্ছি। আর পথের কাঁটা দূর করার দরকার নেই, তোমরা মেয়েটাকে এবার একটু রেহাই দাও। কি ব্যাপার বলো তো, হঠাৎ গীতার প্রতি তোমার দরদ উতলে উঠলো? একটা দুর্বল মেয়েকে পেয়ে তোমরা সবাই মিলে অত্যাচার করছো, বাচ্চা ফেলে
ও কোথায় যাবে? যেভাবে খুশি থাকুক, থাকতে না পারে মরে যাক, আমার কি? একটা কথা বলবো, বিশ্বাস করবে? বলো। তোমাকে ছেড়ে থাকা অভ্যেস আমার হয়ে গেছে, কিন্তু বর্ষা চলে যাওয়ার সে তো তুমি ওকে এখানে রেখে গেছো। তার কারণ ছিল। কি কারণ? আমি না আরো টাকা দিতাম। টাকা? টাকাই তোমার কাছে সবকিছু, তাই না? তুমি ঠিক কি বলতে চাও বলো তো? বর্ষা, বর্ষা আমার চেয়ে তোমায় বেশি ভালোবাসে। তুমি কমপ্লেক্সে ভুগছো মা। কমপ্লেক্স? হয়তো তাই। একটা রিকোয়েস্ট করব, রাখবে? বলো। তুমি গীতাকে ডিভোর্স করো, কিন্তু তোমার ভাইদের বলো ওকে যেন টর্চার না করে। কিন্তু সরকারি উঁচু মহলে প্রচণ্ড প্রভাবশালী সাহারান পরিবার সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাদের ক্ষমতার লম্বা হাত পৌঁছে গেল কলকাতা পর্যন্ত। আমরা হরিয়ানা থেকে আসছি। কি হয়েছে? এখানে গীতা সাহারান থাকে? হ্যাঁ, কেন? ওর এগেন্সটে টাইটান ঘড়ি চুরির চার্জ আছে। ওকে ডাকুন, ওকে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাব। ঘড়ি চুরি করেছে গীতা? কোথা থেকে? হরিয়ানার শ্বশুর বাড়ি থেকে। শুনুন, এই সব কিন্তু ওর শ্বশুরবাড়ির ষড়যন্ত্র। বিয়েতে আমরা 10 লাখ টাকা ক্যাশ, 40 ভরি সোনা, তাছাড়া খাট, টিভি, আলমারি সবই দেওয়া হয়েছে। আমার মেয়ে একটা ঘড়ি চুরি করবে? ওসব আমরা যাই না, ওকে ডাকুন। ও নেই, পরীক্ষা দিতে গেছে। কি পরীক্ষা? এমএ। আর শুনুন, আপনার ওর শ্বশুরবাড়ির লোকেদের অ্যারেস্ট করুন, আর শুনে যান ওরা আমার মেয়ের প্রতি কি অত্যাচারটা করেছে। ওসব আমরা শুনতে চাই না, আপনি আমাদের সঙ্গে চলুন। কোথায়? থানায়। আপনার মেয়ে সারেন্ডার করলে আপনাকে ছেড়ে দেবো। কি বলছেন আপনি? বাড়িতে কোনো ছেলে নেই, আমি এটুকুনি একটা বাচ্চা নিয়ে? ঠিক আছে, বাচ্চাকে আমরা নিয়েছি। অফিসার, বাচ্চাকে নাও। ওকে তোলো। চলুন চলুন চলুন। আরে আপনি উঠুন, চলুন আমার সঙ্গে চলুন। চলুন আমি বলছি, চলুন চলুন। বস, একই আপনাকে আমি কতবার বলেছি যে কেসটা মেয়েকে তুলে নিতে বলুন। কি ব্যাপার? বন্ধুর নামে এরা উল্টোপাল্টা বদনাম দিয়েছেন কেন? আমার বন্ধুর নামে এরা উল্টোপাল্টা বদনাম কেন দিয়েছে? কিচ্ছু দেওয়া হয়নি। তোমার বোনের ব্যাপারে এরকম স্টেপ কেন নেওয়া হয়েছে? আমরা কেস তুলবো না। তুলতে তোমাদের হবে। বসো, ওঠার চেষ্টা করো না, বসো। মনে রাখবেন, হ্যাঁ? আপনাকে শেষবারের মতো বলে গেলাম, যদি পারেন, যদি মেয়ের ভালো চান, তাহলে মেয়েকে বোঝান, নাহলে কিন্তু শেষটা খুব খারাপ হবে। কেস করে দমানো যায়নি সাহারান পরিবারকে। তারা রীতিমতো নারকেলডাঙ্গার বাড়িতে এসে পিস্তল দেখিয়েও শাসিয়ে যায়। এদিকে চন্দ্রকে কাছে পাবার জন্য উন্মাদ হয়ে ওঠে তার বিতর্কিত মেয়ে বর্ষা। তুমি এক্ষুনি আমার কাছে চলে আসো। অফিস অফিস তো অনেকক্ষণ ছুটি হয়ে গেছে। আমি জানি তুমি মায়ের কাছে গেছো। মিথ্যে কথা, তুমি রোজ রোজ মায়ের কাছে যাবে না। আমার ভালো লাগছে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার কাছে চলে আসো, ব্যাস। তুমি এখানে? কার ফোন ছিল? তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো। কোথায়? এখন থেকে তুমি আমার সাথে থাকবে। আমি পাপার সাথে থাকবো, ব্যাস। এত কিছুর পরও চন্দ্র বাবা মাকে নিয়ে আবার কলকাতায় আসে এবং রীতাকে হুমকি দিয়ে যায়। তাহলে তুমি যাবে না বলে ঠিক করেছো? না,
কেসও তুলবে না? কেস তোলা তো কোনো প্রশ্নই ওঠে না। এর জন্য কিন্তু আপনাদের খুব পস্তাতে হবে। কি পস্তাবে আর কি বাকি রেখেছেন অত্যাচারের? তুমি চুপ করো। বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় এখনো শেখোনি। থামুন তো, বড় ছোট বোধ আছে আপনাদের? ঠিক আছে, দেখি আপনারা কত দূর যেতে পারেন। যত দূর যেতে হয় যাব। তোমাদের তোমাদের সবাইকে দেখে নেব। এক্ষুনি এখান থেকে চলে যাও। যাচ্ছি, কিন্তু তোকে আমি ছাড়বো না। দরকার হলে এই বাড়ির থেকে পাওয়া প্রত্যেকটা জিনিস বেচে আমি কেস লড়বো। তবু আমি জিতবই জিতবো। চলে এসো মা। আমি যেহেতু স্কুল টিচার ছিলাম, অ্যান্ড আই হ্যাভ টু বি স্ট্রং এনাফ যাতে আমার মেয়েদের সাথে জানে ওইটা না হয় যেটা আমার সাথে হয়েছে।